রক্তে ভেজা গোপালগঞ্জ আজকে বাংলাদেশের মাটিতে নতুন করে আবার আরেকটি সংঘর্ষের দানাবাঁধল। নতুন করে আরেকটি চেতনার বীজ রোপণ আজকে হলো। কি হচ্ছে আসলে বাংলাদেশে? আমরা কোন দিকে যাচ্ছি? আমাদের গত বছরের 24শে জুলাই গণ অভ্যুত্থান এর লক্ষ্য কি? আমাদের ফোকাস কি ছিল? আমাদের সকল রাজনৈতিক দলগুলোর যে ঐক্যতা ছিল, একতা ছিল, যখন আমাদের ঐক্যতা একতার মধ্যে ফাটল ধরেছে তখনই কিন্তু ফ্যাসিবাদের নতুন কৌশল শুরু হয়েছে। গত কয়েকটা দিন যাবৎ সকল রাজনৈতিক দলগুলো একজন অন্যজনের উপরে চড়াও হয়ে উঠছেন, ছোট ছোট ইস্যু নিয়ে অনেক বড় আকারে তুলে ধরছেন, কেউ কাউকে স্যাক্রিফাইস করতেছেন না। এবং একতাকে যখনই আপনারা ভেঙে ফেলতেছেন তখনই কি হচ্ছে, আপনাদের যেই জুলাই গণ অভ্যুত্থান ছিল সেই অভ্যুত্থান বিফলে যাওয়ার জন্য যা যা হওয়ার দরকার হয়ে উঠতেছে। কিন্তু আপনারা কেন আওয়ামী সরকার কিংবা আওয়ামী লীগকে এত দুর্বল ভাবতেছেন? দুর্বল ভাবার কোনো সুযোগ নাই। আপনার শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে, তাদের উচ্চ পদস্থ নেতারা পালিয়েছে, কিন্তু এদেশের লক্ষ লক্ষ তাদের কর্মী আছে, তারা তো পালাতে পারে নাই। হয়তো যারা আপনার গোপালগঞ্জ ছিল অনেকে পালাইয়া অন্য জেলায় আছে, যারা রংপুরে ছিল তারা হয়তো বরিশাল চলে গেছে, বরিশালের মানুষ চট্টগ্রাম চলে গেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করেছে। আপনার ঢাকা শহরে এক মহল্লা থেকে অন্য মহল্লায় ভাড়া বাসা নিলে তো কেউ কাউকে চিনে না। তাই সেক্ষেত্রে একটা গোটা দেশ এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে তারা চলে গেলে চিনার কোনো ধরার কোনো জায়গা নেই। আজকে কি হলো? গোপালগঞ্জে সংঘর্ষ বাঁধলো। যখন আমাদের ঐক্যতা নষ্ট হয়েছে সংঘর্ষ বেঁধে গেছে। আমাদের আজকে প্রাণ গেল, যে মানুষটা প্রাণ গেছে, হয়তো কেউ বলবেন ছাত্রলীগ, কেউ বলবেন যুবলীগ, কেউ বলবেন আওয়ামী লীগ, কেউ বলবেন সাধারণ মানুষ, যেটাই হোক না কেন সে বাংলাদেশের নাগরিক। রক্ত কেন দিতে হবে? রক্ত মানুষ বারবার যদি দিতেই থাকতে হয় তাহলে এটা কেমন স্বাধীনতা, কেমন অর্জন? আমাদের রক্ত আমরা 71-এ দিয়েছি, রক্ত আমরা এরপরে 1975-এর পরেও কিন্তু কি হয়েছে, সিপাহী বিপ্লব হয়েছে, এরপরে আবার 90-এর সময় দিয়েছি গণ অভ্যুত্থানে এরশাদ পতনের সময়, তারপরে আবার কি হয়েছে 24-এর গণ অভ্যুত্থানে আবার আমরা রক্ত দিয়েছি। বারবার কি রক্ত দিতেই থাকবে দেশের মাটি ও মানুষ? কেন এত রক্তাক্ত? আমাদের সব আমার আমার আমাদের কেন? সবকিছু আমাদের সবার ঐক্যতা থাকতেছে না কেন? আমরা নিজের স্বার্থটাই সবসময় বেশি করে দেখতেছি। আমরা নিজেদের স্বার্থের বাহিরে গিয়ে যখন আমরা দেশের স্বার্থ, মানুষের স্বার্থ নিয়ে চিন্তা করতে পারবো তখনই কিন্তু সত্যিকার অর্থে আমরা মহৎ হয়ে উঠতে পারবো। আজকে গোপালগঞ্জে যে মানুষ দুইটা মারা গেল, একটা হিন্দু ধর্মের একটা ছেলে, একটা মুসলিম ধর্মের একটা ছেলে, একজনে বলতেছে তার সন্তান বাসা থেকে খাবার খেয়ে দোকানে যাচ্ছে, এমত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন। আরেকজন বাবা তার সন্তানের জন্য আহাজারি করতেছেন, আরেকটা মৃত লাশ হসপিটালে পড়ে রয়েছে, কে এটার পরিচয় পাওয়া যায় নাই। দিন শেষে ওরা তো কি বাংলাদেশের নাগরিক, এদেশের মানুষ, এদেশের সন্তান। সেনাবাহিনী আজকে 144 ধারা জারি করেছে। 144 ধারা কোন পর্যায়ে গিয়ে জারি করতে হয়? যখন সেখানে প্রশাসনের নিয়ন্ত্রণ হারায় ফেলে। এরকম পরিস্থিতি আমরা কেন তৈরি করতে সুযোগ দেব? সেই সুযোগটা আমরাই তৈরি করে দিয়েছি। আজকে এনসিপির হচ্ছে হাসনাত আবদুল্লাহ বক্তব্য দেওয়ার সময় উচ্ছৃঙ্খল ঠিক আছে, 24-এর সময় আপনি উচ্ছৃঙ্খল ছিলেন ভাইয়া, এখন উচ্ছৃঙ্খলতা দেখালে চলবে না। এখন মাথাটা ঠান্ডা রাখতে হবে, বুদ্ধি খাটায় কাজ করতে হবে। এখন আপনার কাছে পাওয়ার আসছে, এখন গরম হইলে সব শেষ হয়ে যাবে। কারণ আপনার চেয়ে বেশি ক্ষমতা নিয়েছিলেন শেখ হাসিনা, তার চেয়ে বেশি ক্ষমতা ফেরাউনের ছিল, নমরুদের ছিল। ক্ষমতার দাম্ভিকতা, গরম, এটা এটা এত সহজ ব্যাপার না। হাসনাত বলতেছে যে গরম হয়ে যে আমাদের দল ক্যান্টনমেন্ট থেকে তৈরি হয় নাই। আজকে তো আপনাকে দেখলাম ক্যান্টনমেন্টের সেনাবাহিনীরা, সৈন্যরা আপনাকে সেভ করেছে, তাদের আপনার সেনাবাহিনীর যে ট্রাঙ্ক আছে এর ভিতরে আপনাকে সার্জিসকে ভিতরে ঢুকে। তা আপনি যাদেরকে নিয়ে খোঁচা মেরে কথা বললেন যে আমাদের ক্যান্টনমেন্ট থেকে আমাদের দলের জন্ম হয় নাই, ওই ক্যান্টনমেন্ট থেকেই না আপনাদেরকে সহযোগিতা করার কারণে আপনার 24-এর গণ অভ্যুত্থান সুন্দরভাবে সম্পন্ন করতে পারছেন। 24-এর গণ অভ্যুত্থানটা এটা বাংলাদেশের সকল মানুষের প্রচেষ্টা ছিল, এটা ছাত্রদের ফ্রন্ট লাইনে ছিল। ছাত্র বলতে শুধু সাধারণ ছাত্র ছিল বিষয়টা এরকম না,
এখানে ছাত্র দল ছিল, ছাত্র শিবির ছিল, বিভিন্ন সংগঠনের ছাত্ররা যখন কাজ করেছে তখন আপনাদের হাতটা শক্তিশালী হয়েছে। আপনারা একা একা যখন ক্রেডিট নিতে যান তখনই তো সমস্যাটা তৈরি হয়েছে। আজকের সমাবেশে এর আগেই 200-300 মানুষ লাঠি সোটা নিয়ে আক্রমণ, সেখানে মঞ্চ ভাঙা হইলো, সেখানে গিয়ে ব্যানার ছেঁড়া হইলো, চেয়ার ভাঙা হইলো, এই যে আত্মসম্মান বোধ সব নষ্ট হইল আজকে, এবং একটা অরাজকতা তৈরি হইলো। গোপালগঞ্জে মানুষের মধ্যে এখন একটা গ্রেপ্তারের ভয়, আতঙ্ক। হ্যাঁ, মানুষগুলো একটা জায়গায় একটু নিরাপত্তা ফিল করছিল, কিন্তু আজকে থেকে আবার উচ্ছৃঙ্খলতা শুরু হইলো। কোনোভাবেই এই সুযোগটা আর আমরা কেউ না দিই। সকল দলগুলো ঐক্যমতে আসেন, এখনো একটা জায়গায় আসেন, একটা বিন্দুতে আসেন, আর না হয় দেখবেন আস্তে আস্তে করে নানানভাবে আমাদের পিছনে ভারতের কাজ করতেছে। তারা বিভিন্ন ইস্যু করে করে এদেশের মানুষের মধ্যে দাঙ্গা হাঙ্গামা বাজানোর চেষ্টা করতেছে। এই জন্য আমাদেরকে এক থাকতে হবে। আজকে আমাদের যে ভাইদের জীবন গিয়েছে, আমরা চাইলেই না তাদেরকে আমরা আর ফিরে পাবো না। এই জন্য বাংলাদেশের সকল মানুষকে দল মতের বাহিরে গিয়ে চিন্তা করেন, সে কোন দলের এটা ফ্যাক্ট না। একটা মানুষের জীবন যখন দিতে হয়, মনে রাখবেন, যখন মানুষের মৃত্যু হয় তখন কি হয়ে যায়, সংগ্রাম আরেকটা মাত্রা যুক্ত হয়। আপনাদের ছাত্রদের কোঠা আন্দোলন ছিল শুধু কোঠা নিয়ে, যদি মৃত্যু না হইতো কোঠা আন্দোলন সরকার পতন পর্যন্ত যাইতো না। আপনারা আবার এখন সেনাবাহিনীর মাধ্যমে হোক, সংঘর্ষে হোক, পুলিশের মাধ্যমে হোক, আবার যদি লাশ পড়া শুরু হয়, আবার আরেকটি সংঘর্ষ, আবার বাংলাদেশের মানুষ জোয়ারে ভাটার মতো, এই জোয়ার এই ভাটা। মহাবীর আলেকজান্ডার দ্য গ্রেট যখন এই দেশে আসছিলেন, আসার পরে দেখলেন এই হঠাৎ পানি বাড়ে, আবার হঠাৎ পানি কমে। এদেশের মানুষের মধ্যে আওয়ামী বিরোধী একটা চেতনা কাজ করছে। আজকে লাশের পর লাশ ফালাইতেই থাকেন, আবার সহানুভূতি কাজ করতে সময় লাগবে না, এটা বাঙালি জাতি। তাই সুতরাং সবাই একটু সচেতন হন, কারো প্রতি বিদ্বেষ না করি, মানুষকে আসুন ভালোবাসি। তাদের মধ্যে যে মানুষগুলো ভালো তাদেরকে সিকিউর দেন, তাদেরকে সেফটি দেন, তারাও যেন নিরাপদ একটা জীবন পায়, তারাও যেন মানুষের মতো মানুষ হতে পারে, সেই রাস্তা তৈরি করে দেন। তারা হয়তো ভুল করেছে, এর মানে আমরা যেন ভুল না করি। সবার উত্তরোত্তর সাফল্য কামনা করছি, এবং আমরা যেন এক বিন্দু থাকতে পারি, সবাই সেই একতার মানসিকতা নিয়ে পথ চলবেন। ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।